স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। রাজধানী জুড়ে দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। ভাড়া বাড়ানোর পাশাপাশি ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কাউন্টারে পুরনো ভাড়ার তালিকা টাঙ্গিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মূল্য। তবে সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি বাস কর্তৃপক্ষের। বিপরীত চিত্র ছিল রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসগুলোর। সরকার নির্ধারিত ভাড়াতেই এসব বাস চলতে দেখা যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাইমাল জিকোর প্রতিবেদন। টানা 3 দিনের ধর্মঘটের অবসান ঘটিয়ে সরকারের দেওয়া নতুন মূল্য তালিকায় রাজধানীর রাজপথে চলতে শুরু করেছে গণপরিবহন। এদিন রাজধানীতে দেখা মেলেনি মানুষের ভোগান্তির চিত্র। সময় মতো সব রুটেই চলতে দেখা যায় বাস। তবে নতুন মূল্য তালিকা নির্ধারণ হলেও বাস কর্তৃপক্ষ ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তারা যে কালকে যেটা নির্ধারণ করেছে সেই হিসেবে চিন্তা করলে তার থেকে কয়েক বেশি। 220 টাকা ছিল, এখন 270 টাকা রাখলো, 50 টাকা বেশি। মানে আমরা সাধারণ পাবলিক মারা যাইতেছি এবং ভবিষ্যতে এমনই হবে। আমার মনে হচ্ছে যে আমরা পাবলিকেরই শুধু লস দিব, আর কারো কোনো লস হবে না। বাস কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। আবার ভাড়া বৃদ্ধির নতুন তালিকা না পাওয়ায় আগের দামেও টিকিট বিক্রি করতে দেখা যায় অনেককে। গতকাল মালিক সমিতি থেকে তো সবকিছু নির্ধারণ হয়ে গেছে। বিআরটি এর সাথে যেভাবে ভাড়া নির্ধারণ করে দিয়েছে ওইভাবে আমরা ভাড়া নিচ্ছি। নির্ধারণ করছি আমরা আমাদের মতো হিসাব করে নিয়েছি। 40 সিটে করার কারণে আমাদের এখন ময়মনসিংহ রোডে ভাড়া আসছে আপনার 272 টাকা। ভাড়া চার্জ না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন আগে যে ভাড়া ছিল তার চেয়ে 10 টাকা বাড়তি আর কি আপাতত আমরা নিচ্ছি। এদিকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও রাজধানীতে চলা বিভিন্ন রুটের বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ মেলেনি। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকেই সারা দেশে চলবে পণ্য পরিবহন। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানানো হয় বৈঠক শেষে। নেতৃবৃন্দের পক্ষ থেকে 30% ভাড়া বাড়ানোর দাবি জানানো হলেও কতটা ভাড়া বাড়বে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। বিষয়টি নির্ধারণ করতে এফবিসিসিআই, বিকেএমই, বিজিএমই এর মতো পণ্য পরিবহন সুবিধা গ্রহীতা সংগঠনের সাথে আলোচনা করার সুপারিশ করা হয়েছে। একই সাথে সেতুতে টোলের অর্থ কমানোরও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দাবিগুলি আমরা পামো, সেই স্বার্থে আজকে আমরা ধর্মঘট স্থগিত করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকল শ্রমিক মালিকদের গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি। আমরা তাদের এই দাবির প্রেক্ষিতে আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন, সেবা দেন, তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের সঙ্গে বসে একটা যৌক্তিকভাবে এই তাদের ভাড়াটা নির্ধারণ করেন। ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যর আগুনে ঘি ঢেলেছে। বাজার পরিস্থিতিকে এভাবে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, 1 লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেওয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি। 1 লাফে লিটারে 15 টাকা। নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, যে ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার, 10 টাকা নেওয়া। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপটা পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের। এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক খাতে যারা কাজ করেন তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ
রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরো উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে, কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব সেটা কিন্তু সুদূর প্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ডিজেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদন ব্যয় বাড়বে 30%, আর এতে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন অর্থনীতিবিদরা। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। দেশে ব্যবহৃত জ্বালানির 65%ই ডিজেল। কৃষকদের একটা বড় খরচ সেচ কাজ, সেখানে ডিজেল ব্যবহার করে। হঠাৎ দাম বাড়ায় প্রভাব পড়ছে শীতকালীন শাকসবজি উৎপাদনে। রবি মৌসুমের শুরুতেই হঠাৎ খরচ বাড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। আগে খরচ হতো বিঘা প্রতি 20,000, বর্তমানে জ্বালানি তেলের বাড়তি হওয়ার জন্য বিঘা প্রতি আমাদের 27 থেকে 28,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। তেলের দাম বেশি, আমার এই কারণে আমার শেষে আমাদের অনেক পয়সা খরচা হয়। জ্বালানির মূল্য বৃদ্ধি সরাসরি কৃষি উৎপাদনে প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদনের ব্যয় বাড়বে 30%। কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত যতগুলো উপাদান আছে সবগুলোরই দাম একটু একটু করে বাড়ার সম্ভাবনা আছে। যদি একটু একটু করেও বাড়ে তাহলে সবগুলো সম্মিলিতভাবে কিন্তু একটা বড় দাম বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উৎপাদন খরচটা অনেক বেড়ে যাবে। সেচের ক্ষেত্রে কিছু খরচ বেড়ে যাবে, তো সেই খরচটি আবার উৎপাদন খরচের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন খরচ খানিকটা বেড়ে যাবে। দেশের মোট চাহিদার প্রায় 40% ডিজেল ব্যবহার হয় পরিবহন ও কৃষিতে। কৃষকের উৎপাদিত ফসল পরিবহনের মাধ্যমে বাজারে আসে, তার সবেরই দাম বাড়বে। শুধু কৃষি উৎপাদনে খরচ বাড়বে তা কিন্তু নয়, বরং পরিবহনে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এই জন্য গোটা কৃষির উপরে এই ডিজেলের মূল্য বৃদ্ধি এটি বড় ধরনের হুমকি হিসাবে দেখা দেবে। কৃষিজাত দ্রব্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তো জ্বালানি তেলের দাম যখন বেড়ে যাবে তখন এই বাজারজাতকরণের দামটাও বেড়ে যাবে। উৎপাদন ও পরিবহন খরচ বাড়লে বাজারে প্রভাব পড়বে, ফলে ভোক্তার উপর অতিরিক্ত চাপ তৈরি করবে মনে করছেন অর্থনীতিবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় কথা বলেন তিনি। আদালতে বিএনপির শীর্ষ নেতাদের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে এ দলের অস্তিত্ব থাকবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ হাসিনা। শাহালি জয় রিপোর্ট। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সম্বর্ধনা জানান প্রবাসী বাংলাদেশিরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসরে পৌঁছেছে তা ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান। কিছু টাকা আমরা ফেরত উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গ। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তার এক জায়গায় জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা, সিঙ্গাপুরও। যে ফিউজিটিভ সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না,
এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য ক্রুতে প্রাণ হারান শত শত সামরিক সদস্য। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস, সামরিক বাহিনীর সদস্যদের হত্যার দিবস। অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য সারা দেশে 100টি ইকোনমিক জোন তৈরি করছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু উদ্বোধনের দিনে চলছে না রেল। 2022-এর ডিসেম্বরে একবারে ঢাকা থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে আশা করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে কথা জানান রেলমন্ত্রী। বলেন, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি 43 ভাগ আর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অগ্রগতি 71 ভাগ। এজন্য সামনের 1 বছরে ঢাকা থেকে ভাঙ্গা অংশের কাজ শেষে যাত্রী পরিবহন সম্ভব বলে মনে করেন তিনি। পদ্মা সেতুর সঙ্গে দ্রুত গতিতে এগোচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। সাংবাদিক ভাইরা, এইটি উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার পরিকল্পনা সড়ক বিভাগের, তারা আমাদেরকে কাজ করার সুযোগ না দেয়। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা রেল তাহলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে, যাতে অর্থাৎ 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। কমলাপুর রেলওয়ে স্টেশনে চালু হলো দেশের প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট। উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে তিনি বলেন, 41 সালের মধ্যে অত্যাধুনিক রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে দেশ। কমলাপুর স্টেশন 2024 সাল থেকে মাল্টি মডেল হাবে পরিণত হবে। বিমানবন্দর স্টেশনকেও মাল্টি মডেল হাবে পরিণত করার পরিকল্পনা আছে রেলপথ মন্ত্রণালয়ের। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, যার মাধ্যমে জংশনে আসা বেশিরভাগ ট্রেনের বাইরের অংশ পরিষ্কার হবে দ্রুত সময়ে। আগে যেখানে 20 জন লোকের 1 ঘন্টারও বেশি সময় লাগতো একটি রেল ওয়াশ করতে, সেখানে এখন 1 জন লোক 10 মিনিটে পরিষ্কারের কাজ সম্পন্ন করতে পারবে। এখন পানি অনেক কম লাগবে, আগে তো অনেক পানি লাগতো, প্রচুর পানি লাগতো, অপচয় হইতো। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট আমাদের গাড়ির সময় লাগে গাড়িটা দোলাই করতে। ওখানে 8 থেকে 10 মিনিটে লাগবে। এখানে যাত্রী কোনো সময় অপচয় হবে না। প্রকল্প পরিচালক বলছেন, রাজশাহী ও কমলাপুরে 2টি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট চালু হলো। পরিবেশ বান্ধব এই ওয়াশিং প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ লিটার পানি সাশ্রয় হবে। একটি র্যাক পরিষ্কার করতে প্রায় 20 থেকে 25 জন লোকের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। এটি কেবলমাত্র 8 মিনিটেই একটি ফুল র্যাক পরিষ্কার করবে। আমি আমার আগেও বলেছি যে মাত্র 4,000 লিটার পানি দিয়ে আমরা একটা ফুল র্যাক পরিষ্কার করতে পারবো এখন। এর আগে এই ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ব্রডগেজ ও মিটার গেজ এই দ্বিমুখী রেল ব্যবস্থাকে একমুখী করার কাজ করছে সরকার। ঢাকার চারদিকে সার্কুলার রেল চালুর ফিজিবিলিটি স্টাডি চলছে। 2041 সালের মধ্যে পুরোপুরি অত্যাধুনিক রেল ব্যবস্থার যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ একটি অত্যাধুনিক রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা করছি। ঠিক একইভাবে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের লোকজন যারা আছে রেলে কাজ করছে, তাদেরকে দেশে বিদেশে আমরা ট্রেনিং করানোর মধ্য দিয়ে, এবং যে লোক আমাদের যে জনবল ঘাটতি ছিল সেটি ইতিমধ্যেই আমাদের নতুন নিয়োগ বিধি আমরা ইতিমধ্যে আমাদের হয়েছে। রেল সেবাকে আরো উন্নত করতে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে 25,000 জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী। ভবিষ্যতে আমাদের ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দ্বিতীয় দফায় 848 ইউপিতে ভোট 11 নভেম্বর। আজ শেষ হচ্ছে প্রচারণা, কিন্তু এর মধ্যে কিছুতেই থামছে না সহিংসতা। দ্বিতীয় দফা নির্বাচনে বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় এরই মধ্যে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সবশেষ মেহেরপুরে গাংনী উপজেলায় 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 2 সহোদর সহ 3 জন।
ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার সকাল 10টার দিকে ধলালক্ষ্মী নারায়ণপুর গ্রামে মেম্বার প্রার্থী আতিয়ার ও টুটুলের সমর্থকরা প্রচারণায় নামে। এ সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় দুইজন। আতিয়ার রহমান হচ্ছে আজমান হোসেন টুটুলের ভাই হত্যার প্রধান আসামি। ইতিমধ্যে সে মামলাটা বিচারাধীন অবস্থা আছে। আজকে সকালে দুই গ্রুপে ভোট চাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে দুইজন নিহত হয় এবং অনেকেও 20-25 জন আহত হয়েছে বলে আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার ফাঁসি চাই, আমার ভাইয়ের বিচার হোক। পুলিশ জানায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। যারা এই ঘটনাটি ঘটেছে তারা আইনের আওতায় আসবে। আমরা অতি দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 848টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময়কে হত্যা করা হয়েছে এমন ধারণা পুলিশের। এদিকে এই ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তন্ময়ের পরিবার ও শিক্ষকরা। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রবিবার দুপুরে প্রকাশ্যে স্কুল প্রাঙ্গণে ঢুকে এসএসসি পরীক্ষার্থী তন্ময়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। একমাত্র আশা যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন আইন যেটা যদি যে অপরাধী হবে আইন সেটার ব্যবস্থা করবে, এই জন্য আমি আইনের পক্ষে আসতেছি। ন্যাক্কারজনক এই ঘটনায় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষকরা। খুব দুঃখজনক ঘটনা, স্কুলের ভিতরে যে কাজটা করেছে তা আমরা ন্যাক্কার ঘটনার জন্য আমরা তার ফাঁসির দাবি করছি। বিদায় অনুষ্ঠান চলাকালীন যে দুর্ঘটনাটা ঘটে গেল তার প্রতিবাদে আগামী মঙ্গলবার সকাল 11টার সময় প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন সহ আসামিদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশের একাধিক টিম। এই মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের ডিবি, থানা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই এর সঙ্গে ইনভলভ। মূল যে অপরাধী তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। এরই মধ্যে এ ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। হত্যা চেষ্টার পরিকল্পনাকারী হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। তৌফিক মুন্না ও মৌ খন্দকারকে সঙ্গে নিয়ে অন্তর বিশ্বাসের প্রতিবেদন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভিরকে কয়েকবার হত্যা চেষ্টা করা হয়। এর পরিকল্পনাকারীদের বিচারের দাবিতে সোমবার সকালে রাজধানীর গুলশান 2-এ মানববন্ধন করে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুত্র শারুন চৌধুরী সায়েম সোভান আনভিরকে হত্যার পরিকল্পনা করে। হত্যার চেষ্টাকারী এবং হত্যার পরিকল্পনাকারী সে যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। সায়েম সোভান আনভির দেশের জন্য অনেক কিছু, দেশের তরুণ সমাজের জন্য অনেক কিছু। পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাতে ইসিবি চত্বরেও মানববন্ধন করে অনেকে। সাইফুল ইসলাম সাদ নামের এক যুবককে দিয়ে এই হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ তাদের। সাদকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাকে চেষ্টা করেছিল বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করার জন্য, সেটা যখন বিফলে যায় এর মধ্যে আপনার হত্যা চেষ্টাকারী মাদ্রাসার ছাত্র এসে মসজিদের মধ্যে নামাজের তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেটাও সে বিফলে যায়। ইতিমধ্যে প্রশাসন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা এই ষড়যন্ত্রের পিছনে লুকিয়ে রয়েছে, তাদেরও বিচার করতে হবে। না হলে শুধুমাত্র যে কাজটি করেছে তার বিচার হলো, কিন্তু ষড়যন্ত্রকারীর বিচার হলো না। ভবিষ্যতে এই ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করবে। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শাহবাগেও ছিল মানববন্ধন।
একই দাবি নিয়ে মানববন্ধন হয় উত্তরায়ও। বিভিন্ন সময়ে খাবারে বিষ মিশিয়ে ছুরি দিয়ে গুলি করে সায়েম সোবহান আনভীরকে হত্যার ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই হত্যার অপচেষ্টার যারা করেছে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট এর একটি সুষ্ঠু তদন্ত আমরা আশা করছি। সুষ্ঠু তদন্ত করে সরকারের কাছে একটাই দাবি, তার সুষ্ঠু তদন্ত করে এর একটি সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়া, রংপুর, সিরাজগঞ্জ, নোয়াখালী, নাটোর, মানিকগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলায়ও একই দাবি নিয়ে মানববন্ধন করে সাধারণ মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ধর্ষণের অভিযোগে করা মামলায় ৭১ টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগী নারী। শাকিল আহমেদের জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় মামলা করেন আইইডিসিআরের সাবেক চিকিৎসক ডাক্তার ত্রিনা ইসলাম। সোমবার এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান শাকিল আহমেদ। আদালতে শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান হাইকোর্ট। শুনানি নিয়ে তার জামিন আবেদন গ্রহণ করলে আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান ডাক্তার ত্রিনা ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে শাকিল আহমেদকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। যেটা নারী ও শিশু নির্যাতন আইনের ৯-১ ক্লিয়ারলি ধর্ষণ কেস। আমরা আশা করেছিলাম মাননীয় আদালত জামিন দিবেন না, ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এই আগাম জামিনের এগনেস্টে আমরা এপিলেট ডিভিশনে যাব। অভিযুক্তকে জামিন দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাক্তার ত্রিনা ইসলাম। তিনি বলেন, যদি গর্ভপাত না করো তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক, কি বিয়ে তো অনেক দূরের, সম্পর্কই আর রাখবো না। এবং এই ভয়ভীতি দেখায় উনি বহুবার আমার সাথে এই কাজটা করেছেন। মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। যারা পাবলিক পজিশনে থাকে তাদের প্রতি অনেক ধরনের এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ দরকার। টেলিভিশন সেন্টারে এইটা যদি সত্য হয়ে থাকে, এগুলো রাষ্ট্র কখনো গ্রহণ করতে পারে না। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ডাক্তার ত্রিনা ইসলাম অভিযোগ করেন, গত ৭ মাস আগে সংবাদ উপস্থাপকের চাকরি নিতে বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে গেলে বিয়ে করার প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়েন প্রতিষ্ঠানটির বার্তা প্রধান শাকিল আহমেদ। জানান ৭ মাস আগের সম্পর্কে গর্ভপাত করতে হয়েছিল তাকে। পরে বৃহস্পতিবার গুলশান থানায় শাকিল আহমেদকে আসামি করে ভ্রূণ হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। পণ্য পরিবহন বন্ধ থাকায় থমকে গেছে চট্টগ্রাম বন্দর স্বাভাবিক কার্যক্রম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন বন্ধ থাকায় বিপাকে আমদানি রপ্তানিকারকরা। পরিবহন সংকটে ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে কন্টেইনার জটের পাশাপাশি বাড়বে জাহাজ জটও। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের বাইরে এইভাবে সারি সারি করে দাঁড়িয়ে আছে পণ্য পরিবহন। ধর্মঘটে বন্দরের ভেতরে প্রবেশ করছে না কোনো পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দরে যেখানে প্রতিদিন কন্টেনার ডেলিভারি হয় ৩,০০০ কন্টেনারের বেশি, সেখানে টানা পণ্য পরিবহন ধর্মঘটে নেমে এসেছে ১,০০০-এর নিচে। একই সাথে ডিপোগুলো থেকেও বের হচ্ছে না কন্টেনার। এইভাবে চলতে থাকলে ভয়াবহ কন্টেনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। এই কন্টেনারগুলো ডেলিভারি যদি না যায় তাহলে এগুলা পাইলাপ হতে থাকে, আবার জাহাজ থেকেও কন্টেইনার নামতে থাকে। সব মিলিয়ে আমাদের অবস্থা, যদি ডেলিভারি না যায় তাহলে আমাদের এটা একটা শঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গেল ৫ নভেম্বর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে বন্দর ব্যবহারকারীরা। পণ্য ওঠানো বন্ধ হলে দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীদের এই যে ফরেন কারেন্সি চলে যাচ্ছে। পণ্য পরিবহন সংকটে রপ্তানিকারকরা পণ্য রপ্তানি বন্ধ রাখায় চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে গেছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম কন্টেনার নিয়ে 2টি জাহাজ। আজকে যে 2টি জাহাজ, এই জাহাজগুলো কিন্তু গতকালকে সেল করার কথা ছিল, কিন্তু সেই জাহাজ তাদের ক্যাপাসিটি অনুযায়ী কন্টেনার না পাওয়ার কারণে তারা কিন্তু আজকে 2টি জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দর ত্যাগ করে যাচ্ছেন। পণ্য পরিবহন মালিকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত চালাবে না পরিবহন। এখন আমাদের সমাধান না হবে, কিন্তু আমাদের দিন যাবে, কর্মসূচি শত কোডিং হবে। আর যদি আজকের মধ্যে সমাধান করি ফেলাই
তাহলে যখন সমাধান করবে তখন থেকে গাড়ি চলাচল শুরু হয়ে যাবে। তবে জরুরি পণ্য পরিবহন করতে কোনো বাধা নেই বললেন পরিবহন মালিকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রোববার থেকে সারা দেশে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ অভিযান। এবছর 3 লাখ টন আমন ধান ও 5 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমন ধানের দাম প্রতি কেজি 27 টাকা, চালের দাম 40 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ধানের দরে খুশি দিনাজপুরের কৃষকরা। তবে মিলাররা বলছেন বর্তমান বাজারে ধানের দাম বেশি। এই অবস্থায় সরকারকে চাল দিলে লোকসানের মুখে পড়বেন তারা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো দিনাজপুরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ অভিযান। এই সংগ্রহ অভিযান লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর একজন কৃষক সরকারি গুদামে বিক্রি করতে পারবে সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান। এবছর প্রতি কেজি ধান 27 টাকা ও সিদ্ধ চাল 40 টাকা দরে কিনবে সরকার। তবে বর্তমান বাজার দরের কথা চিন্তা করে গেল বছরের তুলনায় প্রতি কেজি চালে 4 টাকা ও ধানে 1 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সরকার নির্ধারিত এই ধানের দরে খুশি কৃষকরা। এই 1 টন ধান দিচ্ছে এখানে, হ্যাঁ, মনে করেন 27 টাকা রেট, হ্যাঁ, এই রেট পেয়েছি, খুব ভালো বাজার পেয়েছি। এই সরকার যদি বাড়ি বাড়ি আসে এই ধানগুলো খরিদ করতে আর কৃষকের খোঁজ খবর নিতে, তাহলে খুব সুবিধা হতো। অবশ্য মিল মালিকরা বলছেন ভিন্ন কথা। বর্তমান বাজারে ধানের দর বেশি। এই অবস্থায় নির্ধারিত মূল্যে সরকারকে চাল দিলে লোকসান গুনতে হবে তাদের। ধানের দর কমলে চাল দেয়া সম্ভব হবে। বাজারে ধানের অ্যাভেলেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আশা করতেছি যে মূল্য কমে আসবে এবং সেই ক্ষেত্রে সরকারের যে চাল ক্রয়ের যে উদ্যোগ সেটি সফল হবে বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন এই সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হবে। আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা সংগ্রহ করতে পারবো এবং এবার যে দিনাজপুর জেলায় 2,60,348 হেক্টর জমিতে আমনে আবাদ হয়েছে এবং উৎপাদনের পরিমাণও ভালো বলে কৃষি বিভাগ জানিয়েছে। এ জেলার 13টি উপজেলা থেকে চলতি আমন মৌসুমের 48,618 মেট্রিক টন চাল ও 14,323 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। জেলেরা জানান নিষেধাজ্ঞার পর অনেক আশা নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছেন তারা। তবে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা বিক্রি করে ট্রলারের তেল খরচ বহন করাই দায়। এই অবস্থায় সংসারের ব্যয়ভার ও দাদনের ঋণের টাকা পরিশোধ নিয়ে চিন্তিত পটুয়াখালীর হাজারো জেলে পরিবার। পটুয়াখালীর পায়রা প্রতিনিধির তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞার পর পটুয়াখালীর জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না। নিষেধাজ্ঞার পর যেখানে জাল ভর্তি ইলিশ মাছ পেয়ে জেলেদের মুখে হাসির ঝিলিক লেগে থাকার কথা, সেখানে অধিকাংশ জেলের মুখ মলিন। কারণ সাগরে ইলিশ নেই, জালে ধরা পড়ছে খুব কম ইলিশ। তারা জানান সাগরে যাওয়া আসার খরচের টাকা উঠছে না। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালে তারা মাছ শিকারে বিরত থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করেছেন, যার কারণে এখন সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর জাল ফালাইলে মাছ হয় না, আমরা খাইয়ে খ্রিস্টান মনে করেন সময় থাকতে পারি না, নদীতে মাছ নাই। যখন অবরোধ শেষ হয়েছে, আইন শৃঙ্খলার সবকিছু সারার পরে গেছি, সাগরের টোটাল মাছ সব মাছ ভারতের নিয়ে গেছে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এবছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে সমুদ্রে ইলিশের সংখ্যা কমে গেছে। দীর্ঘ 7 মাস কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হলে ইলিশের পেটে ডিমের প্রাপ্যতাও কমে যায়, যেটা আমরা এবছরে দেখছি যে ডিমের হারটা ইলিশের পেটে কম। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে 3 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ নদীতে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় এবছর কাঁচা মরিচের আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। কৃষকরা জানান বর্তমানে এখানকার বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। এতে বেশ লাভ হচ্ছে তাদের। বাবুল আক্তার রানার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। অনুকূলে থাকায় নওগাঁয় মরিচের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান মরিচ চাষে সেচ, সার ও কীটনাশক লাগে একেবারেই কম। অল্প খরচে বিঘা প্রতি 5 থেকে 6 মণ মরিচ তোলা যায়। বর্তমান বাজারে মরিচের দর ভালো থাকায় বেশ লাভও হচ্ছে।
ধানের মানে মানুষজন খাটে সার ফসলের দাম বেশি, ওষুধের দাম বেশি, লাভজনক কম। এক বিঘা মাটির খরচ হয়েছে 20,000 টাকা, মরিচ বিক্রি হয়েছে 50 থেকে 60,000 টাকা। গত 2 সপ্তাহ হচ্ছে যে বাজার চলিচ্ছে এই মরিচের, এই বাজার থাকলে মোটামুটি আমরা কৃষক লাভবান। সংশ্লিষ্টরা জানান কিছুদিন আগেও এ জেলায় কৃষকের একমাত্র ভরসা ছিল ধান চাষ। সেই জমিতে এখন সারা বছর চাষ হচ্ছে মরিচ। ব্যবসায়ীরাও এখানকার মরিচ কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। এতে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা। আমাদের এবার গ্রীষ্মকালীন মরিচ বেশ ভালো উৎপাদন হয়েছিল এবং কৃষক ভালো দাম পেয়েছে, এখনো ভালো দাম আছে। আমরা গ্রীষ্মকালীন মরিচ একটা লাভজনক ফসল, ভবিষ্যতে এর আবাদ আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। নওগাঁয় এবছর 1300 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান 17 আমন মৌসুমে চাষ করে সফলতা পেয়েছে সুনামগঞ্জের আমন চাষিরা। প্রতি হেক্টরে এ জাতের ধান আবাদ করে ফলেছে 7.22 মেট্রিক টন ধান, যা অন্য ধানের চেয়ে বেশি। সময় শ্রম কম লাগায় খুশি এ জাতের ধান চাষিরা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতের স্বল্প জীবনকাল সম্পন্ন বিনা ধান 17। সুনামগঞ্জ সদর উপজেলায় 80 আমন জমিতে নতুন এই জাতের ধান চাষ করেছেন কৃষকরা। 112 থেকে 118 দিনেই ফসল ঘরে তোলা যায়। এতে আমন জমিতে রবি শস্য, সরিষা, ভুট্টা, আলু চাষ করতে পারছেন তারা। এছাড়াও এই ধানের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, ফলে বিনা ধান 17 চাষ করে স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। কৃষকরা লাভবান হয় এবং এটা কর্তন করে বিভিন্ন রবি শস্য চাষ করা যায়। আমি এবার করছি, আল্লাহর রহমত ফলন ভালো, আর এটা মনে করেন 110 থেকে 15 দিনের ভিতরে ফলনটা কাটা যায়। বিনা সুনামগঞ্জ উপকেন্দ্র বলছে বিনা ধান 17 খরা সহিষ্ণুতার ফলে অন্যান্য জাতের চেয়ে এতে 30% কম পানি, সারের ব্যবহার তুলনামূলক কম, আলোক সংবেদনশীলতা ও উন্নত গুণাগুণ রয়েছে। এছাড়াও স্বল্পমেয়াদী ও অধিক ফলনশীল হওয়ার কারণে কৃষকদের বিনা ধান 17 এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা লাভবান হচ্ছেন, কারণ হলো যে বিনা ধান 17 একটি স্বল্প জীবনকালীন জাত হওয়ায় এ জাতটি আগাম কর্তন করে রবি ফসল করতে পারেন, সরিষা, ভুট্টা, আলু ইত্যাদি ফসল করতে পারেন। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল হাসান বলেছেন, এই জাতের ধান কৃষকদের কাছে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন উপকৃত হবে, দেশের কৃষিতেও বৈপ্লবিক পরিবর্তন হবে। আমাদের একদিকে যেমন কৃষকের জমিতে একটা নতুন একটা ফসল আমরা ইন্ট্রোডিউস করতে পারবো, অন্যদিকে কৃষকরা লাভবান হবে এবং দেশও লাভবান হবে। হাওড়-বাওড়ের জেলা সুনামগঞ্জে প্রায় অকাল বন্যায় ফসল হানির ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে দরিদ্রতার কষাঘাতে কৃষিকাজ ফেলে গ্রাম ছেড়ে শহরের কাজের জন্য পাড়ি দিতে হয় ফসল হারা কৃষকদের। এজন্য কম সময়ে বিনা ধান 17 জাতের ধান ফলন ভালো হওয়ায় সবার কাছে এই ধান পৌঁছে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুরের শিমের আগাম চাষে ভালো ফলন পাচ্ছেন চাষিরা। শীতের শুরুতে শিমের দাম ভালো পেয়ে বেশ খুশি তারা। বলছে বর্তমানে শিমের দাম কিছুটা কমলেও ফলন বেশি হওয়ায় পুষিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আগের বারের মতো এবারও শীতের আগাম শিম নিয়ে খুশি মেহেরপুরের চাষিরা। মেহেরপুরের প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রামের নাম কাঁঠাল বাগান, কিন্তু ডাকা হয় শিম গ্রাম নামে। শিমের বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবল বেগুনি রঙের ফুল। মেহেরপুরে প্রতিবারের মতো এবারও আগাম শিম চাষ করেছে কৃষকরা, ফলনও ভালো পাচ্ছেন তারা। এবার বিঘা প্রতি শিম চাষে খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। বিক্রি করে এরই মধ্যে খরচ তুলে নিয়েছেন কৃষকরা। শিমের বাজার দর এখন নিম্নমুখী হলেও দাম আরো বাড়বে বলে আশা তাদের। এখন যা বর্তমান বাজার, এই বাজারে বিক্রি করলে পারে আপনার ওই 50-60 টাকা বিঘাতে হয়। সিমের চাষটা খুব ভালো এবং ফলনও ভালো, দামও ভালো আছে। কৃষি বিভাগ বলছে শিমের ফলন ভালো হওয়ায় বর্তমান বাজার দাম পেলেও চাষিরা লাভবান হবে। আমাদের কৃষি বিভাগ থেকে উপসহকারী কৃষি অফিসার যারা মাঠ পর্যায়ে আছেন তারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে রোগ এবং পোকামাকড় থেকে তাদের এই আগামী জাতের শিমকে রক্ষা করতে পারে। কৃষি বিপণন অধিদপ্তর আছে, তারাও বিভিন্নভাবে বাজার মনিটরিং করতেছে যাতে সেটা একটা সহনীয় মূল্যে থাকে এবং কৃষকরাও যাতে তারা তাদের লাভও যাতে ন্যায্য মূল্য পায়। এবার
মেহেরপুর জেলার 500 হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে, যা গতবারের তুলনায় বেশি বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় 2 মাস ধরে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায়, দ্বীপটিতে যেভাবে লাভা নির্গত হচ্ছে তাতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে পরিস্থিতি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আটলান্টিকের কাছাকাছি 20,000 একরের বেশি এলাকা জুড়ে বিশেষ সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে শত শত বাড়িঘর ও স্থাপনা। লা পালমা দ্বীপে লাভা, দূষিত কণা ও ছায়ের কারণে যে ভূপ্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অগ্নুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন ধরে এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য, গবেষক ছাড়া ওই অঞ্চলে অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পোল্যান্ডের দক্ষিণ বেলারুশের সীমান্তে হাজারো অভিবাসন প্রত্যাশীদের পোল্যান্ডে প্রবেশ আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির ভিডিও ফুটেজে দেখা যায়, তার কাটা বেড়ার কাছে অপেক্ষা করছেন হাজার অভিবাসন প্রত্যাশী। বেড়া ডিঙ্গিয়ে অগ্রসর হবার চেষ্টা করছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে ওই এলাকায় প্রায় 12,000 সেনা মোতায়েন করেছে পোল্যান্ডের সরকার। পরিস্থিতিকে শত্রুতামূলক কার্যকলাপ হিসেবে বর্ণনা করে বেলারুশের বিরুদ্ধে অভিবাসীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে পোল্যান্ড। সাম্প্রতিক মাসগুলিতে বেলারুশ থেকে অবৈধভাবে পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়ার প্রবেশের চেষ্টা করা লোকের সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের অনেকেই এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে এসেছেন বলে তথ্য দিয়েছে রয়টার্স। নাইজারের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 25 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিবিসি জানায়, দেশটির মারাদি অঞ্চলের একটি খড়কুটোর তৈরি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুন লাগলো সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে একই দিনে দেশটির নাইজেরিয়া সীমান্তের কাছে একটি সোনার খনি ধসের ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছে। আহতদের মধ্যে 7 জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহতদের মধ্যে নাইজেরিয়ার নাগরিকও ছিল বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এবারে টি-20 বিশ্বকাপ আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর শেষ ম্যাচে নামিবিয়াকে 9 উইকেটে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার করা 132 রানের জবাবে 9 উইকেটে 28 বল হাতে রেখে জিতে যায় ভারত। ব্যাট করতে নামা নামিবিয়ার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেনি ভারতের বোলিং লাইন আপের সামনে। 33 রানের উদ্বোধনী জুটির পর ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং লাইন আপ। তবে টেল এন্ডারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে 132 রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের অর্ধশতকে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। But has he got enough on it? Yes, he does. Oh, one bounce, two. চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের লাইন আপ। ফাইনালে ওঠার লড়াইয়ে সেমির প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, আর বৃহস্পতিবার লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে। এদিকে সুপার 12-এ সবচেয়ে সফল দল পাকিস্তান শেষ 4-এর টিকিট নিশ্চিত করে সবার আগে। গ্রুপ 1 থেকে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও রান রেটে এগিয়ে থাকায় হয় গ্রুপ সেরা। First signs of aggression from Quinton. Owen goes leg side. Nice shot from Shimon Hepmeyer. Good control. নিউজ 24 সকালের আয়োজন এখনকার মতো পর্যন্ত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।